সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, খিলগাঁও, ঢাকা। তো আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে যারা লাইভে এখন আছেন যুক্ত হয়ে আশা করব পেজটা একটু শেয়ার করে দেবেন, কারণ আমাদের টার্গেট হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী। ওরা যদি আমার এই ক্লাসটা বেশি দেখতে পারে সংখ্যায়, তাহলে আমার কাছে ভালো লাগবে। তো সাথে যারা আছেন ভিউয়ার্স এবং শিক্ষার্থী যারা আছো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখন শুরু করছি। তো বন্ধুরা, তোমরা একটু দেখো, বোর্ডে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই যে খালি ঘরে একটা চিত্র, কি হবে সেটা একটু চিন্তা করো। নিশ্চয়ই ধরতে পেরেছো এই খালি ঘরে কেমন একটা আকৃতি হবে। হ্যাঁ, ঠিক ধরেছো। এটা জাস্ট ওয়ান, দুমুখ, টু, দুপাশে থ্রি, ফোর, তাহলে এটা হবে ফাইভ। জাস্ট উল্টো হবে, একটা ফুলদানির মতো একটা ডিজাইন হবে, এরকম একটা আকৃতি। ওকে, সবাইকে ধন্যবাদ। তো এবার আমি আলোচনায় চলে যাই। আচ্ছা, আমরা তো সপ্তম শ্রেণী বা তারও আগে পড়েছি যে অনুপাত সমানুপাত সম্পর্কে একটা ধারণা আছে। যেমন এই একটা কলম, আরেকটা কলম বড়, তার চেয়ে সে কত গুণ বড়। আমরা প্রায়শই এরকম দেখি। আমার মামার বাড়িতে একটা পুকুর আছে, তার বন্ধুর মামার বাড়িতে আরেকটা পুকুর আছে, ওরটার চেয়ে আমার মামার বাড়ির পুকুরটা অনেক বড়, 2 গুণ বড়, 3 গুণ বড়, এরকম বলে থাকি। তাহলে এই যে তুলনা করা, এটাই হচ্ছে ভগ্নাংশ বা অনুপাত। যেমন তুমি যদি চিন্তা করো যে 2:3, এটা অনুপাতের চিহ্ন, তুমি জানো আগে থেকেই। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2/3। অর্থাৎ এটাকে বলা হয় অনুপাতের পূর্ব রাশি, আর এটাকে বলা হয় উত্তর রাশি। উত্তর রাশি। তাহলে এই পূর্ব রাশি এবং উত্তর রাশি এইভাবে যদি আমরা ভগ্নাংশ তৈরি করি, তাহলে এটা হচ্ছে 3/2 এখন এই অনুপাতকে আমরা চিনি। অনুপাত যে একটার সাথে, বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা করা হয়। তো এই যে তুলনাটা, এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগে। সে তার চেয়ে এত টাকা বেশি পায়, সে ব্যবসায় এত টাকা বেশি, তার চেয়ে এত বেশি করেছে। এইভাবে তুলনা করার ক্ষেত্রে কিন্তু আমরা অনুপাত ব্যবহার করি। যেমন ধরো যে তোমরা 3 বন্ধু মিলে কিছু একটা কাজ করছো, সবাই তো সমান কাজ করি না। তাহলে ধরে নেওয়া হয় যে যে আমি যদি এই অংশ নেই, তুমি এইটুকু নাও, তুমি এইটুকু নাও, তো কেউ কম বেশি করে নিচ্ছ। নির্দিষ্ট একটা লজিক নিশ্চয়ই তোমাদের কাজ করে ভিতরে। তো সেটা যেন সুষমভাবে বন্টন করতে পারো, তার জন্যই কিন্তু আজকের এই ক্লাস। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই যে অনুপাত এবং এর মধ্যে আরেকটা অংশ আছে সমানুপাত, এটা কি জিনিস। তো আমরা দেখলাম যে অনুপাত আসলে কি। অনুপাত হচ্ছে সমজাতীয় রাশিগুলোর সাথে তুলনা। সমজাতীয় কথাটা খেয়াল রাখবে, সমজাতীয় রাশির সাথে তুলনা। এবার আসো সমানুপাত তাহলে কি। সমানুপাত, সমানুপাত হচ্ছে, যেমন মনে করো তুমি দুটো পেন্সিলের দাম, যদি হয় 10 টাকা, তাহলে এইরূপ তোমাকে যদি বলা হয় যে 11টি পেন্সিলের দাম কত, 11টি পেন্সিলের দাম কত, তুমি কিন্তু ক্লাস 2, 3, 4, 5 এর ঐকিক নিয়মের মতো করে ফেলতে পারো। কিন্তু লক্ষ্য করো এই শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কিন্তু জাস্ট একটু অনুপাত ব্যবহার করেই কিন্তু কাজটা করতে পারি। তাহলে লক্ষ্য করো, এখানে 2 এর সাথে কে যাচ্ছে? 2টি হচ্ছে পেন্সিল, আর এটা হচ্ছে আমার টাকা। তাহলে এটা কত টাকা? এখানে দেখো 2টির সাথে কার তুলনা করা হচ্ছে? 11টি। তাহলে 2:11 সমজাতীয় রাশির সাথে অনুপাত তৈরি হচ্ছে। এখানে বলা হচ্ছে 10 টাকা, এটা কত? এটা 10, তাহলে এখানে কত হবে? তাহলে এই দুইটার দাম তো সমান।
10 জানি না, ফাঁকা ঘর। তাহলে এখানে আমরা যদি অনুপাতটা সমাধান করার চেষ্টা করি তাহলে ঘুরে যায়, তাহলে 2/11 আর 10 ডিভাইডেড খালি ঘর, তাহলে খালি ঘর ইন্টু 2 সমান 10 ইন্টু 11, তাহলে খালি ঘর সমান কত হবে 2 ডিভাইডেড 10 ইন্টু 11 অর্থাৎ 55 টাকা। তাহলে দেখো এই ঘরে হচ্ছে 55 টাকা, তাহলে এখানে 55 টাকা আমি পেয়ে যাচ্ছি। 2:11 এটা ছিল সংখ্যার অনুপাত, আর 10:55 এটা হচ্ছে টাকার অনুপাত। তাহলে সমজাতীয় রাশিগুলোর মধ্যে আমরা জানি যে অনুপাত হয়, আর এই অনুপাতটাকে আমরা বলবো, এইটাই বলবো এবার আমরা সমানুপাত, যে এই অনুপাত আর এই অনুপাত সমান, এটাকে বলবো আমরা সমানুপাত। তাহলে সমানুপাত আর অনুপাতের মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে, সেটা কি? সেটা হচ্ছে অনুপাতগুলোর কোনো একক থাকবে না, আর এই অনুপাতগুলো হচ্ছে সমজাতীয় রাশির মধ্যে হবে। আর সমানুপাত যখন হবে এইখানে যা ছিল আর এখানে যে সমজাতীয় রাশি এক না, এখানে টাকা আর এই পাশে ছিল সংখ্যার বা টি। তো এখানে সমানুপাতের বেলায় দুই রকমের একক থাকছিল, মানে সমজাতীয় দুই ধরনের। একটু ধারণা নিয়ে নিলাম, পূর্বের ক্লাসে তোমরা হয়তো এগুলো করেছো। তো এবার দেখো আমরা আজকে একজন 1000 টাকা, একজন 2000 টাকা, আর একজন 4000 টাকা তোমরা জোগাড় করেছো, দান করবে। ওকে, এখন দেখো তুমি দিয়েছো, ধরো ক দিয়েছে 1000 টাকা, খ দিয়েছে 2000 টাকা, আর গ দিয়েছে 4000 টাকা। এখন ক এর সাথে খ এর যদি তুলনা করি, ক ইস্টু খ, কে কত টাকা দিয়েছে 1000 ইস্টু 2000, লক্ষ্য করো এখানে 1:2 আসবে। যদি আমি খ এর সাথে গ এর তুলনা করি, খ ইস্টু গ, তাহলে কি হবে 2000 ইস্টু 4000। এখানে আসছে বাদ দিলে 2:4, আবার 1:2। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে ক এবং খ তাদের অনুপাত 1:2, আর খ এবং গ এর অনুপাত 1:2। লক্ষ্য করো এই 1:2 আর এখানে 1:2, তাহলে আমরা যদি লক্ষ্য করি ক কত আর খ কত, ক হচ্ছে 1:2 আর খ আর গ হচ্ছে কত 1:2, এটা 1:2। তাহলে খ কি 2 আর এখানে খ 1, এই যে ঘটনাটা ঘটলো এটা কি ঠিক হলো না? এই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, ধারাবাহিক অনুপাত যদি তৈরি করতে চাই, এটা আমি এইভাবে আর লিখছি না, এটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে কি হবে, এই 2 দিয়ে আর এই 1 এই দুটোর লসাগু করতে হবে। 2 এবং 1 এর লসাগু কত হবে 2, তাহলে এটা 2 দিয়ে 1 দিয়ে গুণ করলে, এটা সরি আমরা এটাকে 1 দিয়ে গুণ করছি 1:2, আর এখানে 2 দিয়ে যদি গুণ করি 2:4, অর্থাৎ এই দুইটা সংখ্যা আমার এক হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি এবার ধারাবাহিক অনুপাতের মাধ্যমে লিখি, অর্থাৎ ক ইস্টু খ ইস্টু গ সমান করি, তাহলে আমি কি কি পাচ্ছি 1:2 পাচ্ছি, আর এই পাশে পাচ্ছি খ এ 2 ছিল আর 4, 2:4। এই যে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম এটি হচ্ছে আবার ধারাবাহিক অনুপাত। তাহলে ধারাবাহিক অনুপাতের জন্য আমাদের কি করতে হবে, এই খ এবং এই খ কে সমান করতে হবে। এখানে খ ছিল 2 আর এখানে খ ছিল 1, তাহলে তাদের অনুপাত হয়ে যাচ্ছে 1:2:4, যা কিনা আমরা আগে দেখেছিলাম 1000 টাকা
2000 টাকা আর হচ্ছে 4000 টাকা, যদি অনুপাত করতাম তাহলে 1:2:4 এটি আসতো। তো এইভাবে আমরা একসাথে অনুপাতটাকে লেখার নামই হচ্ছে ধারাবাহিক অনুপাত। তো যেটা আমরা ধারাবাহিক অনুপাত নির্ণয় করলাম, প্রসেসটা হচ্ছে এই 1 দিয়ে এটাকে গুণ এবং এটাকেও গুণ করতে হবে, আর এই 2 দিয়ে এই দুটোকেই গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুটো সংখ্যাকে আমরা এইভাবে গুণ করে মিল করতে হবে, অর্থাৎ খ এখানে যা ছিল এখানে যা ছিল এই দুইটা খ যেন মিলে যায়। তাহলে খুব সহজেই আমরা একটা ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে পারলাম। এবার আমরা যদি একটা এই ধারাবাহিক অনুপাতকে যদি আমরা এখন সমানুপাতিক ভাগ করতে চাই, এবার অন্য একটা প্রসঙ্গে চলে যাই। এই প্রক্রিয়াটা কিন্তু মনে রাখতে হবে। এই প্রক্রিয়াটার মাধ্যমে তোমাদের বইয়ে কিন্তু কিছু অঙ্ক আছে। ধরো তোমরা ক্রিকেট খেলছো, তোমার বন্ধুর সাথে আরেকজন রান করছে, ব্যাট করে রান করছে, সেখানেও তাদের রান অনুপাত করা যদি হয় তাহলে 1:2। এখন যদি বলা হয় তোমরা 3 জন মিলে 70 রান করেছো, তাহলে কে কত রান করেছো? তাহলে কি হচ্ছে, এই যে টাকা রানটা 70 যে রান হলো এটাকে ডিভাইড করতে হচ্ছে। ইয়েস, এটাই হচ্ছে সেই সমানুপাতিক ভাগ, অর্থাৎ কে কত রান করেছো। তোমার রান নিশ্চয়ই আরেকজনকে দিয়ে দেবে না, যে আমি যেটা করেছি সেটা ও কেন নেবে। এক্স্যাক্টলি, তাহলে তোমার হচ্ছে 1 ভাগ রান, আরেকজনের 2 ভাগ, আরেকজনের 4 ভাগ। লক্ষ্য করো এখানে মোট ভাগ কত হলো, ওখান থেকে হিসাবটা আমাদের করতে হবে। আচ্ছা, এমনই একটা অঙ্ক যদি আমরা করি এবার ত্রিভুজ দিয়ে। মনে করছি একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পরিসীমা বলতে পারি 1 2 3, তিনটা বাহু একসাথে আছে। এটা পরিসীমা আমরা ধরছি 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার এটা পরিসীমা আমরা ধরছি, পরিসীমা 60 সেন্টিমিটার। ওকে, অনুপাত যদি 3:5:7 এইভাবে থাকে, এটা মনে করছি 3, হ্যাঁ, এটা মনে করছি 5, এটা মনে করছি 7, 3 5 7, 3:5:7। তো আসলে কি তারা 3 5 7 সেন্টিমিটার? নো, কারণ অনুপাতের কোনো একক এখন নেই, এখানে বলা যাচ্ছে না। তাহলে এই অনুপাত থেকে আমাকে বের করতে হবে প্রথম বাহুটা যদি এইটা হয় এটা কত, এখান থেকে ভাগ যেতে হবে, অর্থাৎ এইটাকে আমার নিয়ে যেতে হবে সমানুপাতিক ভাগের মাধ্যমে। ওকে, মোট আনুপাতিক ভাগ কত, 3 + 5 + 7 অর্থাৎ 10 15। তাহলে 15 যদি হয় আমার মোট আনুপাতিক ভাগ, তাহলে আমার মোট পরিসীমা দেওয়া আছে এখানে 60, মানে মোট তিনটা বাহু একসাথে। যখন এটা মোট দেয়া থাকবে এটাকেও আমরা মোট ভাগ করে নেব। জাস্ট এই কনসেপ্টটা মাথায় নিয়ে নিও, তাহলে দেখবে যে এই অঙ্কগুলো কঠিন না। তোমাদের এই 60 কে আমার 15 ভাগের মধ্যে ফেলতে হবে, অর্থাৎ তাহলে প্রথম বাহুটা কি হবে, প্রথম বাহুর 15 ভাগের 3 ভাগ এত সেন্টিমিটার। তাহলে ভাবে তৃতীয় বাহু এত সেন্টিমিটার। এটা তো ইজি, তোমরা এখন হিসাব করে ফেলতে পারছো। 4 15 60, 3 4 12 সেন্টিমিটার। তাহলে এইভাবে 4 15 60, 4 7 28 সেন্টিমিটার, এটা 4 15 60, 4 5 20 সেন্টিমিটার। ওকে, এই যে আমার তিনটা বাহুর মান বেরিয়ে গেল, তাহলে একটা ছোট বাহুটা হচ্ছে 12,
এরপরেরটা হচ্ছে 20, তারপরে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে 28। তাহলে কনসেপ্ট তিনটা কিন্তু একই, তোমাকে জাস্ট এইটুকু পারলেই হয়ে যাচ্ছে। তুমি যখন দেখবে যে একসাথে দেয়া আছে বাহুগুলো, তুমিও তোমার মোট সমানুপাতিক ভাগটাকে একসাথে করে ফেলবে। এইভাবে আমরা ধারাবাহিক অনুপাতকে সমানুপাতিক ভাগ করে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। আচ্ছা, এবার একটা প্রশ্ন, যদি এই অনুপাতটা এইভাবে না থেকে যদি ভগ্নাংশ আকারে থাকে, সাপোজ একটু লক্ষ্য করো, ধরো তোমরা 3 জেলে আছে, 3 জেলের কথা চিন্তা করছি আমরা। ধরো 3 জেলে মাছ ধরতে যাচ্ছে। আচ্ছা, সবার কি সব সমান ধরনের সুবিধা থাকে? একজনের জাল আছে, একজনের ধরছি আমরা নৌকা আছে, তো নৌকা ছাড়া মাছ ধরা যাবে না নদীতে। একজনের জাল আছে, জাল ছাড়া নৌকা থাকলে সে মাছ ধরতে পারছে না। আরেক ব্যক্তি অলস বসে আছে, সে ভাবছে যদি কোনো একটা কাজ পাই। এখন সে মাছ ধরতে জানে বা সে কৌশলী। তো 3 বন্ধু যদি বা 3 জন জেলে যদি একসাথে হয়ে চিন্তা করে যে ভাই তোমরা এক কাজ করো, তোমার নৌকাটা নাও, তুমি তোমার জালটা নাও, আমি তো আছি, 3 জনে মিলে মাছ ধরবো, যা পাই আমরা একটা ভাগ করে নেব। তো এখন আন্দাজে কি ভাগটা হবে? কারো নৌকা অনেক ভ্যালুয়েবল, কারো জাল সেটাও কোনো অংশে কম নয়, আর যে কৌশলী মাছ ধরতে জানে সেটাও কোনো অংশে কম নয়। তাহলে তাদের মধ্যে যদি একটা চুক্তি হয় যে ঠিক আছে, আমরা মাছগুলো ভাগ করব হচ্ছে এই অনুপাতে, ধরো 4/5, 5/6, এই অনুপাতে আমরা ভাগটা করব। এইভাবে তাদের মধ্যে একটা ডিসাইড হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই অনুপাতে যদি তারা ভাগ করে, দেখো অনুপাতের ভেতরে অনুপাত, তোমরা তো দেখেছো যে অনুপাত মানেই হচ্ছে একটা ভগ্নাংশ, আগে বলেছি, বা তোমরা আগের চ্যাপ্টারে তোমরা দেখেছো 11.1 করার সময় তোমরা দেখেছো অনুপাত সমানুপাত সম্পর্কে ধারণা পেয়েছো। আজকেও আমি কিছু একটু আলোচনা করলাম। আজকে আমরা যেহেতু 11-2 পড়ছি, যেটা দশম শ্রেণীর জন্য, তো সেক্ষেত্রে অনুপাতটা এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা তো দেখেছিলাম যে অনুপাতটাকে সমানুপাতিক ভাগ করতে হয়, তো মোট ভাগ করতে হবে, মোট সমানুপাতিক ভাগ করতে হবে। এখন মাছের পরিমাণ আমরা যদি ধরে নেই 690টি মাছ ছিল, এই হচ্ছে আমাদের মাছের সংখ্যা, সবগুলোই ধরো সমান সাইজের মাছ আমরা ধরে নিচ্ছি। তো এই মাছগুলোকে 3 জেলে এই 3টা অনুপাতে ভাগ করবে। কিভাবে পসিবল? এই ক্ষেত্রে তোমরা যেটা করবে, 3/2, 4/5, 5/6, এই যদি 3টা অনুপাত হয়, এই অনুপাত 3টাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমরা গুণ করে দেব। সেই সংখ্যাটা কে? একটু চিন্তা করো তো। ভগ্ন লসাগু করি, এই লসাগু কত হবে? 2, 5, 6, তাহলে কি হবে? 1, 5, 3, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দিয়ে যদি গুণ করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে লসাগু আসছে আমার 30। এই 30 দিয়ে 3টাকে যদি গুণ করি, নিচে আর হর আমার থাকবে না। তাহলে দেখো কত হয়, 2 দিয়ে কাটলে 15 হবে, 5 6 30, এখানে 5 হবে,
থাকে আমরা কি করব, যেহেতু এটা মোট নেই অনুপাত আকারে আছে, আমাকে কি করতে হবে, মোট সমানুপাতিক ভাগ। চোদ্দ 4 1 8 5 10 11 14 4 হাতে 1 4 5 6 7 8 9। তো দ্বিতীয় জেলে কি হবে, দ্বিতীয় জেলে সেম এত ভাবে আমরা দেখি একটু কি হয় রেজাল্টটা। 3/2 4 তাহলে আমাদের সংখ্যাটা একটু মিলে আর কি, 450টি মাছ। আচ্ছা, তাহলে 940টি মাছ যদি হয়, একটু কারেকশন করে নিও তোমরা। 24 24 তো সেম 94 10 240 এইভাবে তৃতীয় জেনের মানটাও আমরা বের করতে পারবো। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, যে যদি অনুপাত যদি ভগ্নাংশের হয়, তাহলে ভগ্নাংশ থাকলে আমরা সহজেই এটাকে কি করতে পারি, জাস্ট লসাগু করব, লসাগু করে আমরা এটাকে হরগুলোকে দূর করে দেব, এখানে আমরা একটা ধারাবাহিক অনুপাত পেয়ে যাব। তো সেই ধারাবাহিক অনুপাতের জি, তাহলে সেই ধারাবাহিক অনুপাতের মাধ্যমে আমরা সমানুপাতিক ভাগ করে মাছগুলোকে সমবন্টন করে দিতে পারছি। তো এইভাবে আমরা যদি অনুপাত করে ফেলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আরেকটা সমস্যা আমরা একটু দেখে নেই, যে তোমাদের বইয়ে এরকম আছে যে ধরো একটা ক্ষেত্রফল, আয়তক্ষেত্র হতে পারে, সেটা বর্গক্ষেত্র হতে পারে। যদি আয়তক্ষেত্র ধরি যে তার একটা বাহু আছে, সে বাহুটা হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ এরকম যদি কিছু সমস্যা থাকে, তোমাদের বইয়ে অবশ্য আছে, আমরা একটা বইয়ের অঙ্ক দেখি। তোমাদের বইয়ে এমন একটি অঙ্ক আছে যে একটি আয়তক্ষেত্র
এটি যদি থাকে তাহলে এটি যদি দৈর্ঘ্যে 10% বৃদ্ধি পায়, দৈর্ঘ্য যদি 10% বাড়িয়ে দিই, যেটা যা আছে 10% যদি বৃদ্ধি পায়, আর প্রস্থ যদি হ্রাস পায়, প্রস্থ যদি 10% হ্রাস পায়, ছোট হয়ে গেল, 10% হ্রাস, তাহলে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ক্ষেত্রফল কি ঘটবে? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? এরকম একটা অঙ্ক তোমাদের বইয়ে আছে, যেটার দৈর্ঘ্য একটা আছে, প্রস্থ একটা আছে, তো তার একটা নির্দিষ্ট ক্ষেত্রফলও আছে। দৈর্ঘ্যটা যদি আমরা x ধরি, প্রস্থটাকে যদি y ধরি, তো আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে xy। এখন এখানে যে ক্ষেত্রফলটা আছে এটা তো বেড়ে গেল, অর্থাৎ x এর সাথে এটা বেড়ে গিয়ে x যদি এতটুকু হয়, এইটুকু বেড়ে গেল। তাহলে x যদি বেড়ে যায়, আবার y দেখো এখানে কি হয়েছে, যা ছিল এখান থেকে একটু কমে গেছে। এখানে যদি আবার 10% নাই হয়ে যায়, অর্থাৎ এইটুকু ছিল এটা এখন নাই, তাহলে আমরা একটু ধরে নেই যে, মনে করি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য x একক, আর আয়তক্ষেত্রটির প্রস্থ যদি ধরে নেই y একক, সুতরাং আমরা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পাবো xy বর্গ একক। এবার ক্ষেত্রফল তো পেয়ে গেলাম, এখন 10% এখানে বৃদ্ধি বলছে দৈর্ঘ্য, তাহলে দ্বিতীয় যে নতুন যে ক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফলের দৈর্ঘ্যটা, তার ওই ক্ষেত্রটার দৈর্ঘ্য আগে যে x ছিল সেই x তো আমার থাকবেই, আগে যে x ছিল সেই x তো থাকবেই, আর এই x তো আছেই, তার সাথে অ্যাড হচ্ছে, এটা এই জায়গাটা কি হচ্ছে আমার, আরো যোগ হচ্ছে, যেহেতু যোগ হচ্ছে তাহলে যোগ চিহ্ন দিলাম। এখন এই জায়গাটা কত? টোটালটার 10%, টোটাল x এর 10%, অর্থাৎ x এর 10%, অর্থাৎ x এর 10%, তাহলে এত একক হয়ে যাচ্ছে আমার। তো এখানে আমার কি আসবে, x উপরে ইন্টু 10/100, এত একক। তাহলে 100/10% মানে হচ্ছে 100 এখানে এত। তো আমরা যদি একটু কেটে নেই 10, তাহলে কত পাচ্ছি এখানে যোগ করলে 10 আর 1 11, 11x একক। তাহলে 10% বৃদ্ধিতে ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে এত একক আমি পেয়ে গেলাম, অর্থাৎ এই বাহুটা এখন আমার হয়ে যাচ্ছে যে প্লাস করার পরে এত হয়ে গেল। তাহলে সেম প্রসেসে আমি যদি প্রস্থটা বের করে নেই, আবার 10% হ্রাসে ক্ষেত্রটির প্রস্থ কি, y থেকে আমি মাইনাস করব কার, y এর 10%, তাহলে কি দাঁড়াচ্ছে, y মাইনাস এত, অর্থাৎ 100 10 এই হচ্ছে আমার প্রস্থ। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম কার, নতুন ক্ষেত্রে। তাহলে 10% হ্রাসে ক্ষেত্রটির প্রস্থ হয়ে যাবে এটা। তাহলে নতুন যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলবো। সুতরাং নতুন ক্ষেত্রটির ক্ষেত্রের ক্ষেত্রফল হবে
11x by 10 into hundred আচ্ছা লক্ষ্য করো আর এখানে বলা হচ্ছে 100/99 অর্থাৎ আরেকটা রুটি xy, এটা বলা হচ্ছে 100/99 ভাগ। আচ্ছা বলো তো এই অংশটা বড় হবে নাকি এই অংশটা বড় হবে? আমরা বুঝবো কেমন করে যে এইটা বড় নাকি এটা বড়? অনেকেই কিন্তু 100 তারপর 99 বড় বড় সংখ্যা দেখে মনে হয় যে এটাই বড়, আসলে কি তাই? এটা কিন্তু 100টা ভাগ করে 99টা ভাগ, মানে একটা ভাগ কম আছে, আর এখানে একটা আস্ত একটা রুটি, তার মানে পুরোটাই কিন্তু। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রুটির মধ্যে এইটা কিন্তু একটুখানি কম আছে, তো আমাদের ধরতে হবে যে এটা বড় আর এটা ছোট, বুঝতে হবে এটা ভগ্নাংশ। সংখ্যা দেখলি বড় দেখলি মনে হবে না যে আসলে বড়। তাহলে কতটুকু বড়? আগের ক্ষেত্রফল, আমার আগের যে ক্ষেত্রফল আর এখন যে ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলের মধ্যে এইটা হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বৃদ্ধি, তো সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত? আমার এই xy থেকে, আর এখন কত? 100/99 ভাগ, অর্থাৎ এত xy বিয়োগ করতে হবে, এত বর্গ একক। আমরা কত পাচ্ছি এখানে? 100/100 বিয়োগ 99, মানে কি একটা বাদ এত থাকবে। তো ক্ষেত্রফল এইটুকু ইন্টু 100, একটা xy ইন্টু 100%। তো লক্ষ্য করো 100/xy ইন্টু, এটা তো যেহেতু ভগ্নাংশ, উপরে ভগ্নাংশ ঠিক থাকবে আর নিচেরটা উল্টে যাচ্ছে আমার এখানে, xy উপরে, সরি xy নিচে, উপরে 1 নিচে 1 আছে, এটা উল্টে যাবে, ইন্টু 100%। তো xy xy চলে গেল, 100 চলে গেল, থাকলো কত? 1%। 1%, এই হচ্ছে আমার অ্যান্সার, যে শতকরা 1 ভাগ ক্ষেত্রফলটা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি দেখলাম? যে এই জাতীয় অনুপাতের অঙ্ক থাকলে আমরা শতকরা, এখানে একটু শতকরার অংশ ছিল, ক্ষেত্রফল ছিল শতকরা, এটা একটু ভিন্ন ধর্মী ছিল, তোমাদের চ্যাপ্টারে আছে এটা। তো এরকম যদি আয়তক্ষেত্র থাকে তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে ধরে নেব, ক্ষেত্রফল বের করব। বৃদ্ধি অংশটা বের করে নেব, বৃদ্ধি সহ মোট বের করে ফেলেছি একবারে। এখানে আগে ছিল x আর এইটুকু বেড়েছে, তো বৃদ্ধি এবং পূর্বে একসাথে করে ফেললাম। এরপরে প্রস্থ, এবার দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি
ক্ষেত্রফল পেয়ে যাই। আমি এখানে ক্ষেত্রফল বের করলাম দৈর্ঘ্য প্রস্থ গুণ করে। তো এই ক্ষেত্রফল থেকে আমরা এবার ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হলো বিয়োগ করে দিলাম। তো এখন কতটুকু বৃদ্ধি শতকরা, তো শতকরা বৃদ্ধি। তো তোমরা এই অনুপাতের অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে করবে। আসলে গণিত অনেক রকম, এই ধরনের চ্যাপ্টারে অনেক রকম অঙ্ক তোমাদেরকে দেওয়া যাবে, বা বই যে কটা আছে তার চেয়ে তো বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে বানিয়ে অনেক দেওয়া যাবে। মূলত বিষয় কি জানো তো? কনসেপ্ট। মানুষ কথা যেভাবেই বলে তোমাকে প্রশ্ন দিক না কেন, তোমার যদি কনসেপ্ট, এই কখন কি করতে হবে এইটুকু ধারণা যদি মাথায় একটু স্টাডি করে নাও, আশা করি অঙ্ক তোমাদের কাছে জটিল লাগবে না। তো সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি।